জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিল বাংলাদেশের আদালত। মৃত্যুদণ্ড হলো হাসিনার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানেরও। রাজসাক্ষী হয়ে কিছুটা ছাড় পেলেন তৎকালীন শীর্ষ পুলিশ কর্তা। তার 5 বছরের সাজা। রায় ঘোষণার পর চক্রান্তের অভিযোগে সরব মুজিব কন্যা। গত বছর জুলাই আন্দোলনের সময় এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। পুলিশের গুলিতে মৃত্যু হয় একাধিক বিক্ষোভকারী। এই জুলাই হত্যাকাণ্ডের মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিল সে দেশের আদালত। হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ ছিল। এর মধ্যে 2টি মামলায় সোমবার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাঁসির সাজার পাশাপাশি হাসিনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার পরই মুখ খোলেন শেখ হাসিনা। বিবৃতি দিয়ে বলেন, এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অনির্বাচিত সরকারের অধীনে থাকা পক্ষপাতদুষ্ট ট্রাইব্যুনাল এই রায় দিয়েছে। এই রায় ক্ষমতায় থাকা চরমপন্থী ব্যক্তিদের নির্লজ্জতা ও খুনি মনোভাবের প্রতিফলন। বাংলাদেশের শেষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে অপসারিত করতে এবং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ভেঙে দিতে এই কাজ। গত বছর অগস্টে ঢাকায় ক্ষমতার পালাবদলের পর জুলাই গণহত্যার মামলা শুরু হয় শেখ হাসিনার বিরুদ্ধে। তৈরি হয় 3 বিচারপতির বিশেষ ট্রাইব্যুনাল। এই মামলায় মূল অভিযুক্ত 3 জন: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন শীর্ষ পুলিশ কর্তা আব্দুল্লাহ আল মামুন। হাসিনা এবং আসাদুজ্জামান গত বছর অগস্টে বাংলাদেশ ছাড়েন। আব্দুল্লাহ জেলবন্দি। এই মামলায় তিনি রাজসাক্ষী হয়েছেন। মূলত এই প্রাক্তন পুলিশ কর্তার বয়ানের ভিত্তিতেই সাজা হচ্ছে হাসিনাদের। হাসিনা এবং আসাদুজ্জামান দুজনেরই মৃত্যুদণ্ড হয়েছে, আর আব্দুল্লাহর 5 বছরের কারাদণ্ড। আমরা মনে করি শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। আমরা এই কোর্টকে যেহেতু মানি না, এই রায়কেও মানি না, জনগণ এই রায় মেনে নেবে না। এই রায় বা এত বড় দুঃসাহস যারা দেখিয়েছেন তারা নিশ্চয়ই ধীরে ধীরে সেটা টের পাবেন। গণহত্যার এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মূলত 5টি অভিযোগ। গত বছর জুলাইয়ে সরকার বিরোধী আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন হাসিনা। হাসিনার উস্কানিমূলক ভাষণের জন্যই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। রংপুরের ছাত্র আবু সাইয়েদকেও গুলি করে মারার নির্দেশ দিয়েছিলেন হাসিনা। পরে এই ছাত্রের ময়নাতদন্তের রিপোর্টও বদল করা হয়। ঢাকার চানখারপুল এলাকায় 6 আন্দোলনকারীকে গুলি করে মারে পুলিশ। অভিযোগ, এই নির্দেশও দিয়েছিলেন শেখ হাসিনা। হাসিনার নির্দেশেই আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ। It is hereby ordered that accused Sheikh Hasina be found guilty. শেখ হাসিনা আদালতের এই রায়ের সমালোচনা করেছেন, কিন্তু এই রায়ের বিরুদ্ধে কি তিনি আন্তর্জাতিক আদালতে যেতে পারবেন? বাংলাদেশ প্রশাসনের দাবি পারবেন না, কারণ তিনি রায় ঘোষণার আগে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন। দাবি পাল্টা দাবির মধ্যেই মুজিব কন্যার সাজা ঘোষণা উত্তাপ বাড়াচ্ছে বাংলাদেশের রাজনীতি, যেদিকে নজর রাখছে নয়াদিল্লি। নিউজ 18 বাংলা। আর এই রায় সামনে আসার পরেই ভারতের প্রথম প্রতিক্রিয়া, হাসিনা রায়ে ভারতের প্রথম প্রতিক্রিয়া। হাসিনার মৃত্যুদণ্ড রায়ে অবগত ভারত। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, ভারতের তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া দেওয়া হলো? দেখো, ভারতের তরফ থেকে বলা হয়েছে বাংলাদেশের প্রতিবেশী হিসাবে ভারত দায়বদ্ধ বাংলাদেশের নাগরিকদের শান্তি এবং যে ইনক্লুসিভিটি এবং স্টেবিলিটি সেখানে যাতে বজায় থাকে সেটা দেখার জন্য, এবং একজন পড়শি হিসেবে তাদের যা দায়িত্ব সেই সমস্ত দায়িত্ব সম্পর্কে তারা অবগত। এবং তারা বলেছেন যে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে তারা এই বিষয়ে কথা বলবেন এবং এই বিষয়টিকে শর্ট করার চেষ্টা করবেন। এবং ভারত এটা নোট করেছে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অফ বাংলাদেশ ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে নিয়ে যে ভার্ডিক্ট দিয়েছে সেটাকে। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তারা দুই দেশের যে চুক্তি রয়েছে
সেই চুক্তির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো হোক, একেবারেই ভারতের কাছে মৈত্রী। সেই দাবি আছে। একেবারে। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাগোপাল বাবু, প্রথমেই যে প্রশ্নটা সামনে আসছে, ভারতের তরফ থেকেও তো নিজের প্রতিক্রিয়া দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই আমরা জানি, আর এই জায়গা থেকে একটা প্রশ্ন সামনে আসে যে ভারতকে কি হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে? না 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 না, সেরকম জায়গায় ভারত যাবেই না, বা সেটা সম্ভব নয়। যদি প্রত্যাবর্তন আমরা করতে চাইতাম আগেই করতে হতো, আমরা করতাম। বা প্রত্যাবর্তন না করেও আমরা ওনাকে একটা সেফ কান্ট্রিতে পাঠিয়ে দিতে পারতাম। কুয়েত রয়েছে, বাহরিন রয়েছে, অনেক দেশ আছে, দুবাই, যারা হয়তো ওনাকে নিত। আমাদের অনেক দেশের সঙ্গে যোগাযোগের চেষ্টা সম্ভব ছিল, কিন্তু আমরা করিনি। বোঝাই যায় যে এখন যদি সে পথটা আমরা অবলম্বন করি আমাদেরকে অনেকে ভীরু ভাবতেই পারে। তবে হ্যাঁ, আগে যেমন বাংলাদেশ আমাদেরকে চিঠি পাঠিয়েছে তোমরা শেখ হাসিনাকে ফেরত দাও, আমরা চিঠির জবাব দিইনি। এখন আর সেই জিনিসটা আমরা বোধহয় করতে চাইবো না। কারণ আমরা এখন যেহেতু সে দেশের কোর্ট তাকে ফাঁসির অর্ডার দিয়েছে, আমরা বাংলাদেশের সঙ্গে যতটা কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা যায়, কূটনৈতিক আলাপ আলোচনা করা যায়, সেই দিকেই আমাদের নজর থাকবে। হয়তো আমরা চাইবো যে শেখ হাসিনার ব্যাপারটা ভার্ডিক্ট, যেটা আইসিটি বাংলাদেশ, যেটা বাংলাদেশেরই একটা নিম্নতর আদালত, সেইটাকে যাতে তার এগেনস্টে শেখ হাসিনা যাতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা আছে হেগে, আইসিসি, সেখানে যেতে পারে। সেখানে একটা মানে লম্বা প্রসেস আছে। ভারত বলতেই পারে যে যতক্ষণ না আইসিসি ভার্ডিক্ট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ওনাকে আশ্রয় দেবো। এরকম একটা বোঝাপড়ার মধ্যে একটা কম্প্রোমাইজিং স্ট্যান্ড ভারত হয়তো নিতে পারে। কেননা এখন আর সেই জায়গায় আমরা নেই যে বাংলাদেশকে বলবো যে তোমাদের চিঠির জবাব দেবো না। তবে হ্যাঁ, আমরা আমাদের বাংলাদেশের সঙ্গে এক্সিস্টিং যে গভর্নমেন্ট আছে তার সঙ্গে আরো কথাবার্তা, তাদের সঙ্গে দেখুন মানে ট্রাম্প যেটা বারবার বলছে আইল ডু বিজনেস, মানে বাংলাদেশেরও একই সমস্যা আছে। তারা যদি ভারতের সঙ্গে ভালো ব্যবসা বাণিজ্য করতে পারে তাদের অর্থনীতি কিছুটা দাঁড়াতে তো পারে। সেই জায়গাতে এক্ষুনি হাসিনাকে ফেরত দেওয়ার ভারত তো নিশ্চয়ই বলবে যে দেখো সম্ভব নয়, কি সম্ভব আমরা দেখছি কি করা যায়, সময়টা কিল করা। আমাদের স্ট্র্যাটেজি ইমিডিয়েটলি হবে কি করে সময় করা যায়। আমরা বোধহয় আর সেই দালাই লামাকে যেভাবে আশ্রয় দিয়েছিলাম 60-এর দশকে ওরাতে, সেই জায়গায় বোধহয় হয়তো যাব না। কেননা একটা চিরস্থায়ী ক্ষত হয়ে থাকবে। চীনের সঙ্গে যেটা হয়ে আছে বাংলাদেশের সঙ্গে এরকম একটা থাকবে, সেটা হয়তো ভারত চাইবে না। কিন্তু একই সঙ্গে যে বাংলাদেশের এই মুজিব ফ্যামিলির সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেটাকেও আমরা সহজে নষ্ট করতে চাই না। সারা বিশ্বকে ভারত বোঝাতে চাইবে অতিথি দেবো বাবা। শেখ হাসিনা ভারতে এসেছিলেন অতিথি হিসাবে, সে দেশের সরকারের অনুরোধেই তাকে আশ্রয় দেওয়া হয়েছিল এবং সে দেশের সরকার মত পাল্টেছে। এখন তারা যদি চায় তাকে ফাঁসির আসামি হিসেবে ফেরত পাঠানো হোক, কারণ সে বিচার সম্বন্ধে ভারত সরকার কিছু না জানালেও যে বিচারটা ঘটেছে সেটা তো সারা বিশ্বই মনে করে যে সঠিক বিচার নয়। শেখ হাসিনার কোনো উকিল সেখানে দেওয়া হয়নি, সরকারই নির্ধারিত উকিলরা সেখানে কাজ করেছে। শেখ হাসিনার বক্তব্য কি যদি আইসিটি বলতে ভারতবর্ষে এসে তার কথা শুনবে, সেটাও করেনি। এই জায়গায় দাঁড়িয়ে বিচারটা যে সম্পূর্ণ পক্ষপাতহীন হয়েছে এটা বলা যাবে না। এই আইসিটি সম্বন্ধে কিন্তু ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশন নানাবিধ অভিযোগ আছে, এদের বিচার পদ্ধতি একেবারেই সঠিক নয়। এরা তো নিউজ পেপার রিপোর্টের ভিত্তি করে বলছে কতজন মারা গেছে কি গেছে, কিন্তু নিজেরা কতজন সত্যি মারা গেছে, কিভাবে মারা গেছে তার পূর্ণাঙ্গ লিস্ট এখনো এরাও তৈরি করে। বিরাট একটা লম্বা 423 নম্বর কত পাতার একটা বিরাট সে পড়ে শুনিয়েছে, একটা মোস্ট বিরক্তিকর জাজমেন্ট আমি দেখলাম। যাই হোক, সেটা তাদের দেশের ব্যাপার, সে নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। এইটুকুন বলার জায়গায় আছে বিচার পদ্ধতিটা কিন্তু আন্তর্জাতিক মানের হয়নি। শেখ হাসিনা বলছেন ক্যাঙ্গারু কোড তো অবৈধ কোড এখন। এবং বাংলাদেশে আমরাও দেখেছি ইউনিশের সময় বেশ কিছু বিচারপতিকে সাসপেন্ড করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। বিচার ব্যবস্থার কিন্তু স্বাধীনতা কিন্তু সেখানে নেই, এটা পরিষ্কার। এই জায়গায় দাঁড়িয়ে আইসিসি আমার ধারণা সেখানে তাকে যে প্রসিকিউটর আছেন তার কাছে যাওয়া যেতেই পারে, আরো সেভাবে সাহায্য করতে পারে, বা সিকিউরিটি কাউন্সিলে তুলে সেটা আইসিসিতে যাওয়া যায়, সেটা ভারত ভাবছে। অনেক ধরনের প্রসিডিওর আছে। তবে হ্যাঁ, আমরা এখন কোনো ধরনের বাংলাদেশকে বলবো তোমরা আমার কথা শোনো, তোমাদের চিঠির জবাব, তোমরা সেই জায়গায় নাই। আমাদেরকে অনেকটাই বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে এগোতে হবে এবং ভারত সরকার নিঃসন্দেহেই সেই পথটা নেবেন। যত দেরি হবে সেখানে বাংলাদেশে ভারত বিরোধিতা শুরু হবে। ভারত বিরোধিতা মানেই হচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ, নৃশংস নির্মম আক্রমণ। সেটা আমরা যুগ যুগ ধরে দেখি, সেটা আরো বাড়বে।
এই জায়গায়, এবং শুধু তাই নয়, পাকিস্তান তো আমাদের চিরদিনের ক্ষত হয়ে আছে। সেখানে আমাদের বর্ডারে ভীষণ চিন্তিত থাকতে হয়। এতকাল বাংলাদেশ বর্ডার নিয়ে আমরা চিন্তা একেবারেই ছিলাম না, বেশ কিছু জায়গা অরক্ষিত ছিল, আমরা সে নিয়ে মাথা ঘামাইনি। এখন কিন্তু বাংলাদেশের লম্বা বর্ডার নিয়ে 2000 কিলোমিটারের উপর বর্ডার আমাদের চিন্তায় রাখছে বাংলাদেশের বর্ডার নিয়ে। সুতরাং সেখানে যদি দেখা যায় এমন একটা দীর্ঘদিন এমন ভারত বিরোধী মনোভাব তৈরি হচ্ছে, সেখান থেকে উগ্রবাদ ভারতবর্ষে আসার সম্ভাবনা আছে। এবং এটা আমাদের আর্থিক দিক থেকে, আমাদের নিরাপত্তার দিক থেকে আমাদের ক্ষতি হতে পারে। তাই ভারত সরকার চাইবে না যে পাকিস্তান যেমন একটা চিরকালের ক্ষত হয়ে গেছে, বাংলাদেশ সেরকম একটা ক্ষত হোক। এবং বোঝাপড়া আমার মনে হয় হয়তো ধীরে ধীরে। একেবারে ধন্যবাদ। হামলা মামলায় কণ্ঠরোধ করা যাবে না, রায়দানের আগে অডিও বার্তায় হুঙ্কার আওয়ামী লীগ নেত্রীর। আমাদের যে কর্মসূচি, আমি আশা করি এই কর্মসূচিও বাংলাদেশের মানুষ এটা পালন করে এই সুদখোর খুনি জঙ্গি ইনুস আর তার সাথে যারা দোষর তাদেরকে দেখিয়ে দেবে যে বাংলাদেশ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয়, কিভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে। অন্যায় অবিচার যারা করে তাদের বিচার একদিন বাংলার মাটিতে জনগণই করবে। কোনো ঘাবড়ানোর কিছু নেই, বেঁচে তো আছি, বেঁচে থাকবো, দেশের মানুষের কল্যাণ আবার করবো। আর এই অপরাধীদের বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতেই করব। আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর জুলুম করে এই দলটাকে শেষ করতে চায়। লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা আমরা পেয়েছি। আপনারা জানেন যে সেই কোর্টে চিফ প্রসিকিউটর আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছে তা সবই তো মিথ্যা। তবে এই কোর্টটাও তো অবৈধ, কারণ 1973 সালে পার্লামেন্টে আইন পাশ করে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এটা করা হয়েছিল। ইউনূস অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে। জামাত, শিবির, বিএনপি, এনসিপি এরা মিলেই তো হত্যা করেছে, তো স্পষ্ট, এবং তারা সেটা নিজেরা স্বীকার করেছে। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলাম। যেহেতু যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপরে এই জুলুম। গুন্ডামি, সন্ত্রাসী, জঙ্গিবাদী কাজ থেকে বিপ্লব হয় না, তবে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। ওই মামলা রায় দিয়ে আমার কণ্ঠ বন্ধ করতে পারবে না। অগ্নিগর্ভ বাংলাদেশ, আমরা একবার ফ্ল্যাশব্যাকে আপনাদেরকে দেখাই। 5ই জুন 2024 সরকারি পদে 30% সংরক্ষণের প্রতিবাদে কোটা আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। আর তারপর 6 জুন কি হয়েছিল? দেশ জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনের সূত্রপাত। 10ই জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ মিছিল, শাহবাগ স্কোয়ারে জমায়েত, অবরুদ্ধ ঢাকা। 11ই জুলাই পড়ুয়াদের জমায়েতে অবরুদ্ধ রাস্তা, সড়ক, পুলিশের ধরপাকড় নিয়ে সরব হয়ে ওঠেন আন্দোলনকারীরা। 14ই জুলাই ঢাকায় আন্দোলনকারীদের বিরাট মিছিল হয়। কোটা প্রত্যাহার ও পুলিশি অত্যাচার বন্ধে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। 15ই জুলাই আগ্নেয়াস্ত্র, লাঠি নিয়ে আন্দোলনকারী ছাত্রলীগ সংঘর্ষ একেবারে চরমে। অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকা। যশোর, কুমিল্লা, ঢাকা মেডিকেল কলেজেও সংঘর্ষ, ভাঙচুর, আহত হন কয়েকশো। 16ই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গুলিবিদ্ধ পড়ুয়া আবু সাইয়াদের মৃত্যু হয়। একাধিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ প্রতিবাদীদের তুমুল সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, অবরুদ্ধ জাতীয় সড়ক, রেল। আর এরপর 17ই জুলাই, কিন্তু তার আগে 16ই জুলাই আরো একবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়, রেল অবরুদ্ধ হয়ে যায় 16ই জুলাই। আর ঠিক তার পরের দিন 17ই জুলাই কি হয়? আন্দোলনকারী পুলিশ সংঘর্ষ অব্যাহত। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ। 17ই জুলাই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী। 17ই জুলাই। আর তার আরো একদিন পর 19শে জুলাই কি হয়েছিল? প্রকাশ্যে জমায়েতে নিষেধাজ্ঞা বন্ধ, ট্রেন চলাচল নরসিংদীতে, সংশোধনাগারে সেখানে আগুন, পলাতক বহু বিচারাধীন বন্দী। 29শে জুলাই 2024 একাধিক জায়গায় বিক্ষোভকারী পুলিশ ব্যাপক সংঘর্ষ। ঢাকায় গ্রেফতার প্রায় 3000 বিক্ষোভকারী পড়ুয়া। 3রা আগস্ট মৃত্যু আরো এক আহত প্রতিবাদী। শান্তি ফেরাতে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার আহ্বান শেখ হাসিনা। আর এরপর 4ঠা আগস্ট
4 আগস্ট বাংলাদেশের কোটা আন্দোলনের কালো দিন। সংঘর্ষে 14 জন পুলিশ কর্মী সহ 91 জনের মৃত্যু হয়। আর 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ শেখ হাসিনা। দেশ ত্যাগ 5ই আগস্ট। 17ই নভেম্বর 2025 বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ড শেখ হাসিনার। অশান্ত বাংলাদেশ। ধানমন্ডিতে মুজিবের বাড়ির সামনে জমায়েত। মুজিবের বাড়ির সামনে জুলাই অভ্যুত্থানকারীরা আটমুভার নিয়ে জমায়েত আন্দোলনকারীদের। মুজিবের বাড়ি গুঁড়িয়ে খেলার মাঠ করার দাবি। আন্দোলনকারীদের হঠাৎ লাঠি সেনা পুলিশের, পাল্টা সেনা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন আন্দোলনকারীরা। আপনি দেখছেন ইট পাটকেল আন্দোলনকারীদের হঠাৎ লাঠি সেনা পুলিশের, পাল্টা সেনা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন আন্দোলনকারীরা। এখানে অবস্থা করে এদিকে কেউ আসবেন না। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, একেবারে সেনা পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ আন্দোলনকারীদের। অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ। ধানমন্ডির ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। ধানমন্ডিতে সেখানে মুজিবের বাড়ির সামনে জমায়েত আন্দোলনকারীদের, আর সেখানেই দফায় দফায় পাশাপাশি আমরা নজর রাখবো ঢাকায় টার্গেট আওয়ামী লীগ নেতারা। আওয়ামী নেতা হাবিব হাসানের বাড়িতে হামলা করা হয়। হাবিবের বাড়ি ও গাড়িতে আগুন। যে ছবি আপনারা দেখছেন, আওয়ামী লীগের নেতার বাড়ি এবং গাড়িতে আগুন। অশান্ত পদ্মাপার, একের পর এক সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গণহত্যায় মৃত্যুদণ্ড শেখ হাসিনার। রায়ের আগের দিন থেকেই কার্যত অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভাঙচুর, আগুন, বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, রেল লাইনে পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করা হয়। হিংসা রুখতে পুলিশকে শুট অ্যাট সাইট অর্ডার দেওয়া হয়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, একেবারে অশান্ত পদ্মাপাড়ের ছবি। গণহত্যায় মৃত্যুদণ্ড শেখ হাসিনার। আর ঠিক এই রায়ের আগের দিন থেকেই অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই ছবি সামনে আসে। ভাঙচুর, আগুন, বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, রেল লাইনে আগুন ধরিয়ে দেওয়া হয়। নজর রাখবো অন্যান্য খবরের দিকে। এসএসসির ইন্টারভিউয়ের লিস্টে অযোগ্য শিক্ষকের নাম। রায়গঞ্জের নীতিশ রঞ্জন বর্মন অযোগ্য হয়েও ডাক পেয়েছেন ইন্টারভিউয়ে। এই অভিযোগে মামলা কলকাতা হাইকোর্টে। আমার স্বামী 2016 সালের এসএসসি টেন্টেড ক্যান্ডিডেট।
সুপ্রিম কোর্টে আমরা সকলেই জানি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছিল যে যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কেউ পরীক্ষায় বসতে পারবে না। আমি কালকে দেখলাম যে ওনার 11-12 ইন্টারভিউতে ওনার নাম আছে বা ডাক পেয়েছেন উনি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলছে নিয়োগ প্রক্রিয়া। 11-12 শিক্ষকের চাকরির জন্য ইন্টারভিউয়ের লিস্ট বের করেছে এসএসসি। সেই লিস্টে নাম 20,500 জনের। এই লিস্টে নাম রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের নীতিশ রঞ্জন বর্মনের। এই নীতিশ রঞ্জনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী বিপাশা বর্মনের। প্রশ্ন, এসএসসির প্রকাশ করা অযোগ্যদের লিস্টে নাম ছিল নীতিশ রঞ্জনের, তাহলে কিভাবে 11-12 শিক্ষকের চাকরির পরীক্ষায় তিনি বসলেন, আর কিভাবেই বা তিনি ইন্টারভিউও ডাক পেয়ে গেলেন? আমার স্বামী 2016 সালের এসএসসি টেন্টেড ক্যান্ডিডেট। সুপ্রিম কোর্টে আমরা সকলেই জানি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছিল যে যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কেউ পরীক্ষায় বসতে পারবে না। আমি কালকে দেখলাম যে ওনার 11-12 ইন্টারভিউতে ওনার নাম আছে বা ডাক পেয়েছেন উনি। তো আমি এটা দেখে অবাক হচ্ছি যে ওনার মতন টেন্টেড ক্যান্ডিডেট যারা পরীক্ষা বসতে পারবে না তারা কি করে ইন্টারভিউ তার নাম আসে। যখন মামলাগুলো চলছিল সমস্ত এসএসসি 2016 সালের, তখন টেন্টেড লিস্টে ওনার নাম ছিল। ডিভোর্সটা স্যার আমার হাজব্যান্ডই আমাকে বিভিন্ন ফোর্স করেছেন। রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা নীতিশ রঞ্জন বর্মন 2018 সালে এডুকেশনের শিক্ষক হিসেবে কালিয়াগঞ্জের একটি স্কুলে যোগ দেন। তাঁর স্ত্রী বিপাশা, দুজনের মধ্যে ডিভোর্সের মামলা চলছে। বিপাশা থাকেন রায়গঞ্জেরই বিন্দোলে, আর দেবীনগরে মা বাবার সঙ্গে থাকেন নীতিশ রঞ্জন বর্মন। আমার ছেলে হ্যান্ডিক্যাপ, এই নিয়ে পরীক্ষা অ্যাপ্লিকেশন করলো পরীক্ষার জন্য, এডমিট কার্ড পেলো, পরীক্ষা দিল, ভালো রেজাল্ট করলো, যে জন্য ভাই ডাক পেয়েছে। যাবে? হ্যাঁ যাবে। এসএসসির অযোগ্য শিক্ষকের তালিকায় নাম, তা সত্ত্বেও ইন্টারভিউয়ে ডাকা হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। স্পষ্টত সুপ্রিম কোর্টের নির্দেশ যে কোনো টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসবে না। পরীক্ষায় তো বসলোই, উল্টে তাদের নাম ইন্টারভিউ লিস্টে রেখে দেওয়া হলো। তারা যে টেন্টেড তালিকা প্রকাশ করলো তারপরে তারা একবারও যাচাই করেনি, ফলে এই লিস্টটা একেবারে স্বচ্ছ নয়, অস্বচ্ছ লিস্ট। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, নীতিশ রঞ্জন বর্মনের নাম এসএসসির অযোগ্য শিক্ষকদের লিস্টে থাকা সত্ত্বেও তিনি পরীক্ষায় বসেন এবং ইন্টারভিউতে ডাক পেয়েছেন। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট যে আদেশনামা দেয় সেখানে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। অযোগ্য হয়েও কেউ যদি সুযোগ পেয়ে যান তাহলে ভেরিফিকেশন করার সময় অবশ্যই তার নাম বাদ দেওয়া হবে। এখন অবধি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, সুপ্রিম কোর্টে একটা নির্দেশ ছিল বসতে পারে, এটা একজনের ক্ষেত্রেই হয়েছে। এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে, সেই জন্য ডাকা হয়েছে। যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না, বাদ যাবে। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, সেটা লয়ারের সঙ্গে আমরা কথা বলেছি। অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড বসতে পারে কি পারে না সেটা সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হচ্ছে। সেই মোতাবেক এসএসসির আইনজীবীরা জানাবেন, সেই মোতাবেক সিদ্ধান্ত হবে। ইন্টারভিউয়ের লিস্ট নিয়ে নানা অভিযোগ। কারো অভিযোগ নীতিশের মতো বেশ কয়েকজন অযোগ্যর নাম ইন্টারভিউয়ের লিস্টে রয়েছে। কারো অভিযোগ কম নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউ ডাকা হয়েছে। অনেকের আবার দাবি কাট অফ নাম্বার পাওয়া সত্ত্বেও তাদের লিস্টে নাম নেই। নিউজ 18 বাংলা। স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকলে মিলবে অতিরিক্ত 10 নম্বর। এসএসসির এই নিয়মে আপত্তি নতুন চাকরি প্রার্থীদের। অভিযোগ, নিয়মের বেড়াজালে পড়ে বেশি নম্বর পেয়েও নতুনদের অনেকে ইন্টারভিউয়ে ডাকে পাননি, আর এরই প্রতিবাদে তাঁরা পথে। সল্টলেকে মিছিল এবং বিক্ষোভ। এসএসসির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। 11-12 শিক্ষকের চাকরির জন্য প্রকাশ করা হয়েছে ইন্টারভিউয়ের লিস্ট। তাতে নাম 20,500 জনের। এই লিস্ট নিয়েই আপত্তি নতুন চাকরি প্রার্থীদের একটা বড় অংশের। কারণ যেসব চাকরি প্রার্থীদের স্কুলে পড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য অতিরিক্ত 10 নম্বর বরাদ্দ করেছে স্কুল সার্ভিস কমিশন। নতুন চাকরি প্রার্থীদের অভিযোগ, এর ফলে তারা অনেক বেশি নম্বর পেয়েও ইন্টারভিউয়ের ডাক পাননি। আমাদের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে। আমরা 70 পেয়েও ফ্রেশাররা চাকরিতে ডাক পাইনি, ইন্টারভিউতেই ডাক পাইনি। চাকরি পাওয়া তো দূরস্থ। এই বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই 10 নম্বর অবিলম্বে বাতিল করতে হবে, ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে এবং যাদেরকে ডাকা হয়েছে ইন্টারভিউয়ের জন্য তাদের ওএমআর জনসমক্ষে আনতে হবে।
9-10 শিক্ষকের চাকরির পরীক্ষা দিয়েছেন, কেউ 11-12 সকলেই নতুন চাকরি প্রার্থী। তাদের দাবি, স্কুলে পড়ানোর অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বর বাতিল করতে হবে। এই ইস্যুতে তারা সোমবার পথে নামেন। সল্টলেকের করুণাময়ী থেকে শুরু হয় মিছিল। বিকাশ ভবন পৌঁছানোর আগেই আটকে দেয় পুলিশ। তৈরি হয় উত্তেজনা। মার্কস আমি 60 পেয়েছি এবং একাডেমিক স্কোর কাট অফ একাডেমিক স্কোর আমি 10-এ 10 পেয়েছি, কিন্তু কাট অফ স্কোর গেছে 77। হাউ ইজ ইট পসিবল? 10 নম্বর বাতিল করতে হবে। 2016 প্যানেলে যেহেতু 10 নম্বর ছিল না, তো 2025 কেন 10 নম্বর আসলো? 1 লক্ষ শূন্যবাদ বৃদ্ধি করতে হবে। 10 বছর আমরা একদম ফ্রেশার্স, কোনো পরীক্ষা পাইনি। এই জীবনে প্রথম আমি এসএসসি পরীক্ষা দিলাম। পিজিতে যে ইন্টারভিউ লিস্ট বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে ফুল নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউতে ফ্রেশার্স ডাক পাচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে চাকরির নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। 11-12 শিক্ষকের চাকরির ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে। এই লিস্ট নিয়ে নানা অভিযোগ। কলকাতা হাইকোর্টে নতুন করে একাধিক মামলা হয়েছে। ইন্টারভিউ লিস্ট চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছে, সোমবার সেই মামলা শুনানিতে আইনজীবী ফিরদৌস তামিম বলেন, প্রাথমিক শিক্ষক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদেরও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকতার জন্য অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে। 1997 সালে জন্ম হয়েছে এমন পরীক্ষার্থীকেও অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হয়েছে। তখন বিচারপতি অমৃতা সিনহা বলেন, 1997 সালে জন্ম, তাকেও অভিজ্ঞতার জন্য নম্বর, এটা কিভাবে সম্ভব? এক্সপিরিয়েন্স হতে কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করেছে, সেটাও লিখে দিয়েছে। তাদের জন্য তো এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে, সেই জন্য ডাকা হয়েছে। যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না, বাদ যাবে। এখন অবধি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি। মামলার মতো হোক না। নিউজ 18 বাংলা।